হ্যাঁ, শুনতে পাচ্ছ? অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু বলো। একটু মাইকটা অন করে রেসপন্স করবে। অডিও ভিডিও ঠিকঠাক পাচ্ছ কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বেশ বেশ, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে পরীক্ষা প্রায় এসে গেল। আজকে আরেকটা প্র্যাকটিস সেট। আচ্ছা, যদি কারোর কোনো কোয়ারিজ থাকে সেটা প্রথমে বলো, তারপরে আমি যা পিডিএফ রয়েছে বা পিপিটি রয়েছে সেখানে যাব। বলো, আগে কোয়ারিজ শুনে নি, তারপরে যাচ্ছি বাকিটাতে। হ্যালো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমি বলছিলাম স্যার, বাংলায় যে সারসংক্ষেপ রয়েছে হুম ওখানে যদি স্যার কোনো এমন সারসংক্ষেপ দিয়ে দেয় যার অন্তর্নিহিত কোনো অর্থ রয়েছে, তো হুম সেখানে কি স্যার আমরা কি ভাবার্থর মতো ওটা করব, নাকি উপরে উপরে যেটা আছে সেটাই লিখে দিয়ে চলে আসবো? আচ্ছা, এটা আমি নিয়মের ক্লাসে আলোচনা করে দিয়েছি, তুমি পারলে একটু রেকর্ডিংটা দেখে নেবে। সবগুলো ক্লাসের তো রেকর্ডিং অন করা আছে। এক কথায় একটু বলে দিচ্ছি যে যেখানে দেখবে অন্তর্নিহিত অর্থ আছে সেখানে সেটাই লিখবে, আর যেখানে দেখবে ফ্ল্যাট ডেসক্রিপশন রয়েছে সেখানে সেটাকেই তুমি সংক্ষিপ্ত আকারে লিখবে। ঠিক আছে, যেখানে যেটা প্যাসেজ পড়ে মনে হবে। তাও বলবো, যেটা আমাদের একেবারে নিয়মের ক্লাস রয়েছে সেই নিয়মের ক্লাসটা একবার দেখে নাও, কারণ সেখানে অনেকটাই এটা বিস্তারিত আকারে আলোচনা কিন্তু করা আছে। ঠিক আছে, বলো আর কেউ কিছু? বেশ, তাহলে আমি শুরু করি আজকে। কি বলছে? বর্তমান ভারতীয় সমাজে নারীর অবস্থান, এই বিষয়ে একটি প্রতিবেদন। তাহলে এখানে বর্তমান ভারতীয় সমাজে নারীর অবস্থান কোনো ঘটনা আছে, কোনো ইভেন্ট আছে? নেই। তাহলে প্রথমেই আমাদের যে কাজটা সেটা হলো প্রতিবেদনটা কি ধরনের প্রতিবেদন হবে। তাহলে এটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। আচ্ছা, যদি আমাদের বলতো বর্তমান ভারতীয় সমাজে নারীর অবস্থান বিষয়ক আলোচনা সভার আয়োজন, বর্তমান ভারতীয় সমাজে নারীর অবস্থান বিষয়ক আলোচনা সভার আয়োজন, তাহলে সেটা হয়ে যেত সাধারণ প্রতিবেদন, বা যাকে আমরা বলি সংবাদ ভিত্তিক প্রতিবেদন। সুতরাং আশা করি এইটুকু তোমাদের কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন হচ্ছে, যখন এই ধরনের টপিক আমরা পাবো, আমরা কি বলেছি কি করে লেখা ডেভেলপ করব? প্রথমেই ভাববো যে এই সময়ে দাঁড়িয়ে আমাকে এই টপিকটা দেওয়া হলো কেন। তার তো কোনো একটা কারণ থাকবে। 2025 সাল প্রায় শেষের দিকে গেল, শেষই ধরে নাও, এই কটা দিন আর কি। 2026 সাল আসতে চললো। আচ্ছা, প্রতিবেদন, পরীক্ষা এসব বাদ দাও, একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভাবো তো, ভারতীয় সমাজে নারীর অবস্থানটা ঠিক কি রকম? বেশ মর্যাদা সূচক, অথবা একেবারেই মর্যাদা নেই, মর্যাদাহীন, এই রকম, এই দুটোর মধ্যে কোন দিকে যেতে পারি? যদি একটু খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া এগুলোতে আমরা চোখ রাখি বা চর্চা থাকে, তাহলে নিশ্চয়ই এগ্রি করব ভারতীয় সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থানটা কোনো ওয়ান লাইনার নয়। মানে এক কথায় বলে দিলাম নারীদের খুব সম্মানজনক একটা অবস্থান আছে, অথবা বললাম অত্যন্ত অসম্মানের অবস্থান আছে। এই দুটোর কোনো একটা দিকে কিন্তু যেতে পারছি না। যদি একদিকে বলি যে ভারতীয় সমাজ গঠনে, সমাজ, রাজনীতি, সংস্কৃতি, তার বিকাশে নারীদের প্রচুর অবদান আছে, আবার উল্টো দিকে বললাম না, তাদের কোনো অবদান নেই, কোনো একটা দিকে যেতে পারছি না। তার একটা কারণ হলো যে ভারতের এই যে সামাজিক কাঠামোটা, এটার মধ্যে একটা মারাত্মক ডাইভার্সিটি আছে, বৈচিত্র্যপূর্ণ।
নারীর অবস্থান অনেকটাই নির্ভর করছে আমরা কোন ধরনের পারিবারিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থানের মধ্যে রয়েছি তার উপরে। মাইকটা মিউট করো একটুখানি, মাইক মিউট করো, মাইক কে অন রেখেছো? মাইক কেউ অন রাখবে না, মাইকটা একদম মিউট করে দাও। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, আমরা কোন ধরনের অর্থনৈতিক, সামাজিক অবস্থানের মধ্যে রয়েছি তার উপর নির্ভর করবে নারীর অবস্থানটা কিরকম। একদিকে কিছুদিন আগেই ক্রিকেট বিশ্বকাপ জয়, অত্যন্ত সম্মানের জায়গা। আবার বিগত বেশ অনেকগুলো দিন ধরে, অনেকগুলো বছর ধরে কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে সমকাজে বেতনের বৈষম্য, বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে। একই কাজের জন্য নারী পুরুষের একই বেতন নয়, তাই না? এবং সব থেকে বড় কথা, যে অপরাধগুলো, যে ক্রিমিনাল অফেন্স গুলো আমরা সমাজে দেখতে পাই, তার একাধিক ক্রিমিনাল অফেন্স সেটা কিন্তু নারীদেরকে কেন্দ্র করে, তাদের প্রতি অত্যাচার, সেখানে রেপ থেকে শুরু করে মলেস্টেশন, এভরিথিং সবকিছু রয়েছে। ফলে একটা ওয়ান লাইনার দৃষ্টিভঙ্গি নয়, একদিকে ক্রিকেট জয়ী ভারতীয় দলকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, উল্টো দিকে তো তাদের প্রতি যৌন নিগ্রহ থেকে শুরু করে, যেটা বললাম, ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে মারাত্মক পরিমাণে। এই যে পরস্পর বিরোধী একটা অবস্থান, এই অবস্থানে দাঁড়িয়ে তাহলে নারীর অবস্থানটাকে নিশ্চয়ই আমরা পশ্চাৎপদ হোক এটা চাইবো না। আমরা কি চাইবো? সামনের দিকে এগিয়ে যাক। এগিয়ে যেতে গেলে দুটো দিক থেকে সাপোর্ট দরকার। কোন কোন দিক থেকে? একটা দিক হচ্ছে সরকার। সরকার কি আমার ব্যক্তিগত পরিসরে অংশ নিতে পারে? ব্যক্তিগত পরিসরে সরকার কি ঢুকতে পারে? যদি সেই ব্যক্তিগত পরিসর সামাজিক হয়ে ওঠে তাহলে পারে বই কি, অবশ্যই পারে। যে কারণে আমরা কেন্দ্র রাজ্য নির্বিশেষে একাধিক সরকারি প্রজেক্ট দেখতে পাচ্ছি, যে সরকারি প্রজেক্টের মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে লেখাপড়া শেখানো, তাদের হাতে কিছু অর্থনৈতিক ক্ষমতা দেওয়া। তার জন্য প্রচুর সেলফ হেল্প গ্রুপ রয়েছে না, স্বনির্ভর গোষ্ঠী, যারা কাজের মধ্যে দিয়ে অর্থনৈতিক সংস্থানের জায়গাটাকে নিশ্চিত করছেন। আর একটা দিক হচ্ছে পারিবারিক দিক। এই দিকটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ সরকারি কিছু আইন থাকতে পারে, সরকারের কিছু দৃষ্টিভঙ্গি থাকতে পারে, শেষ পর্যন্ত প্রতিটি মানুষই একটা পরিবারের মধ্যে থাকি। পরিবারের মধ্যে দুরকম অংশ আমরা দেখতে পাই। একটা অংশ কিরকম? একটা অংশ হচ্ছে তাদের সেই আর্থিক সঙ্গতি নেই, যে আর্থিক সঙ্গতি থাকলে বাড়ির সেই মেয়েটিকে হয়তো উচ্চশিক্ষার দিকে নিয়ে যেতে পারেন, নেই সেটা। আর একটা হচ্ছে আর্থিক সঙ্গতি আছে, আর্থিক সঙ্গতি আছে কিন্তু তাদের সেই মানসিকতা নেই, তারা এটা বুঝতেই চান না যে ছেলের মতো বাড়ির মেয়েটিরও কিন্তু সেই যে আপলিফমেন্ট, সেটা অত্যন্ত জরুরি। ফলে বিষয়টা শুধু আর্থিক সঙ্গতির মধ্যে সীমাবদ্ধ রইল না, এটা একটা কালচার, এটা একটা সংস্কৃতি। তাহলে নারীদের উন্নয়নটা, আপলিফমেন্টটা কিভাবে হতে পারে? সব থেকে জরুরি হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। রাজনৈতিক ক্ষমতার বা রাজনীতিতে যত বেশি অংশগ্রহণ ঘটবে মেয়েদের, তত তারা আইনসভা, পার্লামেন্ট, বিধানসভা, যে কোনো ক্ষেত্রে যত বেশি অংশ নেবেন, তাদের কথা বলার জায়গা তৈরি হবে, তাদের কণ্ঠস্বর পৌঁছে যাবে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাতে, পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে, হতে পারে সেটা লোকসভা, বিধানসভা, সেখানে মেয়েদের জন্য কিন্তু আলাদা করে আসন সংরক্ষণ করা হচ্ছে। উদ্দেশ্য এটাই যে তাদের একটা রাজনৈতিক শিক্ষা তৈরি হোক, একটা ভয়েস তৈরি হোক। এবং তার সাথে সাথে পিতৃতান্ত্রিকতা, পুরুষতান্ত্রিকতা, তার একটা অবসান জরুরি। পুরুষতান্ত্রিকতা যে ডমিনেটিং একটা অ্যাটিটিউডের মধ্যে দিয়ে যায়, সবকিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। এবং দুঃখের বিষয়, এই পুরুষতান্ত্রিকতার চর্চাকারী শুধু পুরুষরা নন,
অনেক নারীও কিন্তু পুরুষতান্ত্রিকতাকে চর্চা করেন তাদের মননে, তাদের জীবনযাত্রায়, তাদের আচার আচরণ সবকিছুতে। তাহলে সব মিলিয়ে এই এই জায়গাটা আমরা এখানে হাইলাইট করব, বর্তমান ভারতীয় সমাজ। কারণ এই ধরনের লেখাতে আমি যেটা দেখি অধিকাংশ ক্ষেত্রে কি হয়, প্রাচীন ভারতে নারীদের মর্যাদাপূর্ণ অবস্থান ছিল, বৈদিক যুগে এই এই নাম আমরা পেয়েছি। তোমাকে তো প্রাচীন ভারতের কথা বলেনি, বলেছে বর্তমান সময়ে, এই সময়ে দাঁড়িয়ে। তাহলে এই সময়ে দাঁড়িয়ে ভাবো, আজকে যদি মাইকটা মিউট করো, মাইকটা কেন অন রাখছো? মাইককে অন রাখলে প্লিজ, মাইকটা মিউট না করলে কিন্তু খুব সমস্যা হবে। একটু নিজেরা দায়িত্ব নিয়ে মাইকটাকে মিউট করে দাও। আচ্ছা, যদি আমরা এই সময়ে দাঁড়িয়ে লিখি, আচ্ছা ধরো আগামী বছর 2026 সালের তুমি জুলাই আগস্ট মাস নাগাদ কোনো একটা কারণে এই প্রতিবেদনটা তৈরি করছো। আমরা তো জানি না যে এর মধ্যে কি ঘটনাক্রম আমাদের চারপাশে ঘটবে না ঘটবে, ইতিবাচক নেতিবাচক যাই হোক না কেন, আমরা চাইবো ইতিবাচক ঘটুক, কিন্তু নেতিবাচকও তো ঘটে। সেখানে যদি নতুন কোনো আপডেট আসে, তাহলে সেই প্রসঙ্গটা আসবে, ইনফরমেশন নয়, তথ্য নয়, তার রেফারেন্সটা আসবে। চলো আমরা রেফারেন্সটা দিয়ে কিভাবে লেখাটাকে ডেভেলপ করছি একটু দেখে নাও। টাইটেল কি দিলাম আমরা? সমকালীন ভারতীয় সমাজে নারী। ব্যাস এইটুকুই। মোটামুটি মূল লেখাটাকে একটু কাস্টমাইজ করে, ভারতীয় নারীদের খেলাধুলা থেকে শুরু করে বিজ্ঞান গবেষণা প্রতিটি ক্ষেত্রেই সাফল্য সকলের নজর কেড়েছে। তাহলে এই যে লাইনটা নজর কেড়েছে, আমরা ইতিবাচক ভাইব দিলাম, একটা পজিটিভ নোট দিয়ে শুরু করলাম। আবার বিপরীত দিকে নারী নির্যাতন থেকে শুরু করে পুরুষতান্ত্রিক সমাজে লিঙ্গ বৈষম্যমূলক, এটা একটাই শব্দ হবে, আচরণের ফলে একাধিক নেতিবাচক ঘটনাও সংবাদ মাধ্যমে উঠে আসছে। তাহলে প্রথম লাইনে ইতিবাচক, দ্বিতীয় লাইনে নেতিবাচক বলে, এই যে আমরা বলবো যে একরৈখিক নয়, তার সমর্থনে তো যুক্তি দিতে হবে। যুক্তি হচ্ছে এইটা, যুক্তি দেওয়ার পরে সিদ্ধান্তে আসছি। কি সিদ্ধান্তে আসছি? ফলে বর্তমানে ভারতের সমাজ ব্যবস্থায় নারীদের একরৈখিক কোনো অবস্থান দেখা যায় না, ওয়ান লাইন আর কোনো অবস্থান নেই, যেটা আমরা প্রথমে বললাম, ওয়ান সাইডেড কোনো কিছু নয়। এইবার কেন? তাহলে প্রসঙ্গটা বলার পরে এবার বিশ্লেষণ। আসলে এখনো পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে বহুলাংশেই নারীর অবস্থান নির্ভর করে পিতৃতান্ত্রিকতার চর্চার উপর। তাহলে নারীর যে নিজস্ব সত্তা গড়ে উঠবে, সেই সত্তা গড়ে ওঠার তো কোনো স্কোপ দেওয়া হচ্ছে না। আমরা পশ্চিমবঙ্গে থেকে হয়তো অনেক কিছুই বুঝতে পারছি না, উত্তর ভারতের দিকে যদি চলে যাও, তোমরা যথেষ্ট চর্চা করো, নিশ্চয়ই জানো, সেখানে ডোমেস্টিক ভায়োলেন্সের পরিমাণ সাংঘাতিক। এবং মজার বিষয়, যারা এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তারা সেই বিষয়ে কোনো অভিযোগও জানাতে চান না। কেন? তারা মনে করছেন হ্যাঁ এটাই তো স্বাভাবিক, এর মধ্যে অস্বাভাবিকতা কি আছে? আসলে বহুদিন ধরে ওই না পেতে পেতে না, না পাওয়াটা তখন একটা অভ্যেসে পরিণত হয়ে যায়। আমি যে এর বাইরেও বেরোতে পারি, এই চিন্তাটাই মাথায় আসে না। তাহলে পিতৃতান্ত্রিকতার চর্চার উপর নির্ভর করছে। তার সঙ্গে কি হচ্ছে? এর সঙ্গে অর্থনৈতিক অবস্থাও নারীর সামাজিক অগ্রগমনের পথকে রোধ করে। এখনো যদি পার্সেন্টেজ দেখা যায়, বহুলাংশে ভারতের যে মেয়েরা, তারা কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নন, তারা অন্যের উপর নির্ভরশীল। এই পরিবর্তনটা সবার আগে দরকার। একটা ইকোনমিক যদি স্বাধীনতা চলে আসে, অর্থনৈতিক স্বাধীনতা চলে আসে, এমন অনেক ক্ষেত্রে তোমরা নিজেদের জীবন দিয়েও বুঝতে পারবে, এটা ইরেসপেক্টিভ অফ জেন্ডার আমি যদি বলি, এমন অনেক সিদ্ধান্ত, এমন অনেক বিষয় তুমি ভেবে রেখেছো বা ভাবছো, যেটাকে শেষ পর্যন্ত এক্সিকিউট করতে পারছি না। কেন পারছি না? তার কারণ হচ্ছে আমার সেই অর্থনৈতিক স্বাধীনতাটা নেই।
তাহলে এই ক্ষেত্রেও সেটা গুরুত্বপূর্ণ যে মেয়েদের অনেক অধিকারই তারা নিজেরা আদায় করে নিতে পারে বা নিজেদের জীবনটাকে নিজেদের শর্ত অনুযায়ী চালাতে পারে, যদি সেখানে অর্থনৈতিকভাবে তাদের একটা স্বাবলম্বন আসে। সেটা বহু ক্ষেত্রেই নেই, একাধিক ক্ষেত্রে নেই। তাহলে অর্থনৈতিক অবস্থাও সামাজিক অগ্রগমনের পথকে রোধ করে। এবার প্রান্তিক সমাজ বলতে তারা অর্থনৈতিকভাবে প্রান্তিক, যদি তথাকথিত কাস্ট বা বর্ণ ভিত্তিতে আমরা ভাবি, সেই ভিত্তিতে প্রান্তিক। তাহলে প্রান্তিক সমাজে নারীর ওপর পারিবারিক হিংসা, ডোমেস্টিক ভায়োলেন্স অতি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি কিভাবে নেতিবাচক দিক যাচ্ছে দেখো, প্রত্যেকটার জন্য জাস্ট একটা করে লাইন খরচা করছি আমরা, গাদা গুচ্ছের উদাহরণ তথ্য দেওয়ার দরকার নেই, জাস্ট লাইন একটা করে। তবে এই সব কিছুর বাইরেও এবার পজিটিভ ভাইব আসছে, ইতিবাচক দিক কি করে এখান থেকে বেরিয়ে আসা, আলোর রাস্তাটা কোথায়? তবে এই সব কিছুর বাইরেও বিভিন্ন সরকারি পরিকল্পনা নারীর জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন রচনা করে চলেছে। একটা সরকারি প্রকল্প আমরা এর আগে দেখেছি, সরকারি প্রকল্প যখন গ্রহণ করা হয় তার একটা উদ্দেশ্য থাকে ভোট ব্যাংককে সুরক্ষিত করা, কিন্তু তার বাই প্রোডাক্ট হিসেবে আমরা দেখতে পাই বহু মানুষ উপকৃত হন। তাহলে এক্ষেত্রেও যখন আমরা দেখতে পাচ্ছি যে সরকারি প্রজেক্ট যেগুলো নেওয়া হচ্ছে, তাতে তো অনেকে উপকৃত হচ্ছেন, তো তাতে ক্ষমতাসীন দল যদি 4টে ভোট বেশি পায় পেতে পারে, কিন্তু এর সুফলটাও তো অনেকের কাছে পৌঁছচ্ছে। তাহলে সেটাও আমরা উল্লেখ করলাম। প্রচুর পরিমাণে প্রজেক্টের নাম লেখাকে ভারাক্রান্ত করার কোনো প্রয়োজন নেই। তাহলে সরকারি পরিকল্পনা, এর ফলে তাদের পড়াশোনার সুযোগ বাড়ছে, স্বাধীন মতামত প্রকাশের মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রেও তারা বলিষ্ঠতার সঙ্গে নিজেদের স্বাক্ষর রাখছেন, যেটা আমরা বললাম প্রথমেই কাঙ্ক্ষিত, যে রাজনীতির যে আঙিনা সেই আঙিনায় নারীরা যেন আসতে পারে। ভারতের মতো গণতান্ত্রিক দেশে নারীদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে প্রশাসনিক ব্যবস্থার অংশ করে তুলতে পারলে আগামী দিনে ভারতীয় নারীদের এক উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে। কেন রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে প্রশাসনের অংশ করতে হবে? প্রশাসন পরিচালনা যেভাবে হয় সেই অনুযায়ী আমাদের জীবন চলে। আমাদের সামাজিক জীবন তো ব্যক্তিগত ইচ্ছায় চলে না, তাই না? সামাজিক জীবনে আমরা কিন্তু ওই তথাকথিত রাষ্ট্র নির্ধারিত নিয়ম নীতি মেনে চলি। তাহলে এই প্রশাসনিক ব্যবস্থায় যদি নারীরা পার্টিসিপেট করেন, তাহলেই একমাত্র তারা তাদের কথা বলে তাদের মতো করে একটা সাম্যবাদ, যে সাম্যবাদ শুধু অর্থনীতি নয়, লিঙ্গ ভিত্তিক, জেন্ডার ভিত্তিক একটা সাম্যবাদী সমাজের কথা তারা বলতে পারবেন। তাহলে এই পুরো লেখাটাকে আমরা একটা প্যারাগ্রাফেই রাখলাম। কেন? তার কারণ আমরা সংক্ষিপ্ত করে লিখছি, অত্যন্ত কম শব্দে লিখছি, এবং তার সাথে সাথে আহ সময় যেহেতু কম, খুব বেশি কথা লেখার দরকার নেই, মূল বক্তব্যটাকে সংক্ষেপে লেখো। বলো এবার তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, প্লিজ মাইক অন করে বলো, শুনি। বলো, কেউ মাইক অন করেছো? আচ্ছা, কে মাইক অন করেছো জানি না, তার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, না কিচ্ছু শোনা যাচ্ছে না কিন্তু। তুমি আরেকবার রিকানেক্ট করো, আমার মনে হয় তারপর ঠিক হবে। না, ডিসকানেক্ট করো, ডিসকানেক্ট করে রিকানেক্ট করো। অভিজিৎ মন্ডল, অভিজিতের কথা কিচ্ছু শোনা যাচ্ছে না। অভিজিৎ, তুমি ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করো। আচ্ছা, আর কেউ, কারুর যদি কোনো কোয়ারিজ থাকে বলো। স্যার, এখানে কি কোনো সরকারি প্রকল্পের উল্লেখ করা যাবে? আরেকবার, আচ্ছা সবাই একসাথে মাইক অন রেখো না। কি বললে আরেকবার বলো? মাইক অন বলছি, আরেকজনের রয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি শুনতে পাচ্ছি না সেই কারণে ঠিক মতো দিকে। অভিজিৎ, মাইকটা মিউট করো। দাঁড়াও। হ্যাঁ বলো, কি বলছিলে বলো।
বলছি এখানে কি কোনো সরকারি প্রকল্পের কথা উল্লেখ করা যাবে? মানে কিরকম বলতে চাইছো বলো একটুখানি। যেমন কন্যাশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও এরকম কিছু? হ্যাঁ, আমরা তো উল্লেখ করেছি। এই যে বললাম না, কোথায় গেল, এই যে বিভিন্ন সরকারি পরিকল্পনা বলে দিয়েছি না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, তুমি মানে আমি কি মানে কোনো স্কিমের নাম পার্টিকুলারলি উল্লেখ করতে পারি? ধরো যদি নাম উল্লেখ করো তাতে এক্সট্রা কি পাল্টাবে এখানে বলো তো? এই যে সরকারি পরিকল্পনা বলা আছে, তুমি তার পরিবর্তে বললে বেটি বাঁচাও বেটি পড়াও, কন্যাশ্রী ইত্যাদি ইত্যাদি বললে, তাতে কি খুব কিছু বক্তব্য এদিক ওদিক হলো? হলো না তো, তাই না? না না। হুম হুম, তাহলে আমার ঠিক দরকার নেই। ঠিক আমরা আছে। যখন লিখবো এই ধরনের সম্পাদকীয় প্রতিবেদন, তখন মাথায় রাখবো যে তথ্য আমার কাছে কত বেশি আছে ভাববো না। আমি 4টে সরকারি প্রজেক্টের নাম জানি, আরেকজন 6টা জানে, আরেকজন 10টা জানে, আরেকজন যেগুলো এখনো প্রচলন হয়নি সেগুলোর নামও জানে। না, ওতে কিছু যায় আসে না। কতজন এর সুবিধা পেয়েছে যায় আসে না কিছু। আসল হচ্ছে এই ধরনের প্রতিবেদনে যখন তোমরা পাবে টপিক, মূলত হচ্ছে বিশ্লেষণ, অ্যানালিটিক্যাল পার্ট, সেইটার উপর গুরুত্ব দাও। তথ্য ভারাক্রান্ত লেখা জিকের উত্তর হয়ে যায়, কিন্তু সেটা প্রতিবেদন হয় না। ঠিক আছে, বলো আর কেউ কিছু? স্যার এটাই যখন সাধারণে আসবে তখন স্যার কিভাবে লিখবো? আচ্ছা, এটা তো সাধারণে আসবে না, তাহলে এই যে পাল্টে যাবে, বর্তমান ভারতীয় সমাজে নারীর অবস্থান বিষয়ক একটি আলোচনা সভা, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন। এই ল্যাঙ্গুয়েজটা হলে তখন সেটা সংবাদ ভিত্তিক প্রতিবেদন হচ্ছে। তার মানে কোনো একটা জায়গাতে এই বিষয়টাকে নিয়ে সেমিনার বা আলোচনা সভা হয়েছে তার বিবরণ দেবে, তাহলে সেখানে নিজস্ব সংবাদদাতা দিয়ে আজ অঞ্চলে একটি আহ স্বেচ্ছাসেবী একটি সংস্থার উদ্যোগে নারীদের অবস্থান বিষয়ক আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন স্থানীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই আলোচনা চক্রের মূল উদ্দেশ্য ছিল এই, একটা কিছু বললে, উদ্দেশ্য হচ্ছে নারীদের ক্ষমতায়নকে আমজনতার মধ্যে নিয়ে আসা। উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন বলে তার একটা বক্তব্য। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত যে নারীরা, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় এবং তারা তাদের ভাষণে তাদের জীবনের প্রতিকূলতার কথা তুলে ধরেন। এইরকম ভাবে সেখানে তুমি বর্ণনা দিচ্ছ, কিন্তু আবারও বলছি তাতে পুরো কোশ্চেনের ভাষাটা কিন্তু পরিবর্তন হবে। এই ভাষা যদি থাকে তাহলে কোনোভাবেই সেটা সাধারণ বা সংবাদ ভিত্তিক হবে না, তখন সেটা সম্পাদকীয় হবে। বোঝা গেল? বলো। স্যার, নারীর নাম লেখা যেতে পারে এখানে কয়েকজন। যেমন? যেমন স্যার যদি বলি স্যার ইন্দ্রাণী, নির্মলা সীতারামন প্রভৃতি নারীরা প্রমাণ করেছে যে সুযোগ পেলে সেটা তারা যদি, বিশ্বস্তরে নেতৃত্ব দিতে পারে, এরকম আচ্ছা করে। সেটা যদি তুমি নাও লেখো, তুমি তো বলেছো এই যে রাজনীতির ক্ষেত্রে কোথায় আমরা বললাম না, সেখানে তাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ, এই যে তুমি নামটা লিখে এক্সট্রা কি বেনিফিট পাবে? আমার বক্তব্য হচ্ছে যে তুমি যদি 4টে নাম লেখো, যেটা একটু আগে বললে প্রজেক্টের নাম লেখা, স্যার এক্সট্রা বেনিফিট কি পাবে? একটু ইন্টারাপ্ট করছি, যে একটু আগে বলা হলো যে যাদের নাম করে, যে নির্মলা সীতারামন বা বাকি যারা, তারা তো মোটামুটি মানে আমরা এখানে একবারে লো লেভেল থেকে শুরু করে পুরো জিনিসটাকে কভার আপ করছি। তো হুম, সেক্ষেত্রে সীতারামন বা কেউ করে সেটা প্রিভিলেজ যারা আছে তাদের নামটা হয়ে গেল না, সেটা কি করা ঠিক হবে? আমি সেটা বলছি না, আমি বলছি ধরো তুমি যারা প্রিভিলেজ পাননি তাদেরও নাম বললে, নাম বলে তুমি এক্সট্রা বেনিফিট কি পাবে? মানে তুমি কিছু নাম জানো সেটা লিখেছো, আরেকজন নাম জানে না লেখেনি, না, তুমি তো সুবিধা তো এক্সট্রা কোনো এক্সট্রা কিছু বেনিফিট দিবে না পাবে বলে না। মনে হয়। হ্যাঁ, কি বলে? কোনো সুবিধা এক্সট্রা পাওয়া যায় বলে তো মনে হয় না। পাওয়া যাবে না, আমি সেটাই বলছি। তুমি ক্ষেত্রগুলো উল্লেখ করো। তোমরা যেটা ভাবছো যে আমার কাছে ইনফরমেশন এতগুলো আছে, আমি ইনফরমেশন গুলো কি করে পুট করব প্রতিবেদনে, ইনফরমেশন কি করে পুট করবে এই চিন্তাটা ছেড়ে দাও। ইনফরমেশন নয়, তুমি এক্সপ্লানেশনকে গুরুত্ব দাও, অ্যানালিসিসকে গুরুত্ব দাও। ইনফরমেশন দিয়ে কিন্তু এই ধরনের লেখাকে তুমি তৈরি করতে পারবে না। বোঝাতে পারলাম? যে কারণে নাম উল্লেখ করলে ভুল নয়, কিন্তু আলটিমেটলি তোমার কোনো বেনিফিট হবে না তো। কারণ এই দুদিন আগে একজন খুব একটা ভালো প্রশ্ন করেছিল। প্রশ্নটা হচ্ছে যে একটা প্রতিবেদন থেকে অ্যাকচুয়ালি পিএসসি কি চায়, এটা খুব ভ্যালিড প্রশ্ন। একটা কি এক্সপেকটেশন, একটাই এক্সপেকটেশন, যখন সম্পাদকীয় প্রতিবেদন লিখতে দিচ্ছি, একটা বিষয় দিয়েছি,
সেই বিষয়ের সমস্ত দিককে একসাথে কভার আপ করে নিজের ভাবনা চিন্তাকে সুসংহত করে সহজ ভাষায় প্রকাশ করতে পারে কি পারে না, ব্যাস, এর বেশি কিছু না। একটা সম্পাদকীয় প্রতিবেদন থেকে পাবলিক সার্ভিস কমিশন এটা চায় না যে তার জ্ঞান কত আছে, তার নলেজ কত আছে, এটা চায় না। চায় হচ্ছে তার কগনিশন, তার প্রজ্ঞা, সে বিষয়টাকে নিয়ে কতটা ভাবতে পারে এবং যেটা ভাবছে তাকে সহজ ভাষায় প্রকাশ করতে পারে কিনা। তাহলে ভাবনা কোথায় আসবে? তুমি ক্ষেত্রের কথা বলবে, ফিল্ডের কথা বলবে, কিন্তু সেই ফিল্ডে কারা কারা অংশ নিয়েছেন দরকার নেই তো, ওরা তো ইনফরমেশন হয়ে গেল। তাহলে আমরা যখন বলছি খেলাধুলা, সেখানে সাম্প্রতিক বিশ্বকাপ জয়, বিজ্ঞান গবেষণা, মহাকাশ গবেষণায় নারীদের এই অবদান, আমাদের তো দরকার নেই সেটা, আমরা তো জিকের দিকে চলে যাচ্ছি। বুঝতে পারলে কি? বলো কেন বারণ করছি? মানে এটা নিয়ম বলতে এমন নয় যে লেখা যায় না, কিন্তু লিখলে তুমি এক্সট্রা কোনো লাভ হবে না সেখান থেকে, সেই কারণেই বলা হচ্ছে। বলো। স্যার স্যার তাহলে স্যার এই প্রতিবেদনটায় ভারতীয় সমাজে নারী আর বৈশ্বিক সমাজে নারী এই দুটোর মধ্যে তাহলে তো স্যার পার্থক্যটা কি হচ্ছে? পার্থক্য তো আছেই। সারা এখানে পৃথিবীতে ভারতের কিটা রয়েছে সেটা একটু যদি বলেন। এই যে আমাদের কোশ্চেনটা দিয়েছে, বর্তমান ভারতীয় সমাজে নারীর অবস্থান, আমরা বিশ্বের ক্ষেত্রে তো যাব না। প্রথম কথা হচ্ছে যে বৈশ্বিক ক্ষেত্রে নারী, এই কথাটার মধ্যে একটা অস্পষ্টতা আছে। কেন অস্পষ্টতা? ইনফ্যাক্ট এই যে ভারতীয় সমাজে নারী, এটার মধ্যেও অস্পষ্টতা আছে। এটাও এক পেশে লেখাই হয়েছে অ্যাকচুয়ালি। তার কারণ আমরা পুরো বিষয়টাকে এখানে লিখেছি পিতৃতান্ত্রিকতার উপর নির্ভর করে নারীদের বর্তমান অবস্থান, এটাকে জাজ করেছি। কিন্তু তুমি যদি আমাদের দেশের নর্থ ইস্টে চলে যাও, সেখানে তো মাতৃতান্ত্রিক সমাজ এখনো। ফলে সেখানে অর্থনীতি, বাজার ব্যবস্থা, পারিবারিক সিস্টেম পুরোটাই হচ্ছে নারীদেরকে কেন্দ্র করে। তখন এই কথাগুলো কিন্তু খুব একটা প্রযোজ্য হবে না সেখানে। এবার ধরো ভারতে, আমি কেন মানে বিশ্বের ব্যাপারটা এক লাইনে আসবে না বোঝাচ্ছি তোমাকে, একটু বোঝার চেষ্টা করো। ধরো আমি বললাম যে তুমি আমাকে বলো তো, হোয়াট ইজ ইন্ডিয়ান কালচার? ভারতীয় সংস্কৃতি কি? ভারতীয় সংস্কৃতি বলে কিছু হয় না। কেন হয় না? ভারতে কোনো একটা সংস্কৃতি নেই তো। উত্তর ভারতের আমি যদি বলি যে কাশ্মীরে যে সংস্কৃতি, তার সাথে মাদ্রাজের সংস্কৃতির কোনো মিল আছে? নেই। এদিকে নাগাল্যান্ডের সংস্কৃতির সাথে রাজস্থানের সংস্কৃতির কোনো মিল আছে? নেই, একেবারেই নেই। তার ফলে এক কথায় যখন আমরা বলি যে এইটা আমাদের ভারতীয় সংস্কৃতির অঙ্গ, আসলে আমরা ভুল বলছি। ভারতীয় সংস্কৃতি হয় না। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংস্কৃতি, কালচার পাল্টে পাল্টে যায়। বিভিন্ন জনগোষ্ঠী, তাদের জীবনাচরণ পদ্ধতি সম্পূর্ণ আলাদা। ভূগোল পাল্টাচ্ছে, সংস্কৃতি পাল্টাচ্ছে, ভাষা পাল্টাচ্ছে। এই যে এখন দেখছো না যে বিভিন্ন এআই যেগুলো হয়, এআই অ্যাপগুলো রয়েছে, তারা কিন্তু ভারতকে খুব ভালো একটা মার্কেট হিসেবে দেখেছে। এবং আমি দেখছিলাম একটা রিপোর্টে বলছে এই যে ফ্রি করে দেওয়া হয়েছে না, চ্যাট জিপিটি, জেমিনাই, পারপ্লেক্সিটি, সমস্ত 1 বছরের জন্য ফ্রি। কেন? তার একটা মুখ্য কারণ হচ্ছে এআই তো শিখতে চাইছে। ভারতের মতো এত ভালো শিক্ষক সে পাবে না। ভেবে দেখো না, এত বৈচিত্র্যপূর্ণ একটা দেশ, কত রকম কমান্ড যাচ্ছে সেখানে, সেই কমান্ড গুলো থেকে সে নিজেকে এনরিচ করছে। সারা পৃথিবীতে আর কোথাও এটা সে পাবে না। ফলত সবারই টার্গেট হচ্ছে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ইন্ডিয়া। এইবার যখন তুমি ভারতের বাইরে বেরোচ্ছ, বৈশ্বিক ক্ষেত্র, বৈশ্বিক ক্ষেত্র বলতে তার মানে বিশ্বের বিভিন্ন দেশ। বিভিন্ন দেশের মধ্যে কোন কোন দেশ আছে? একদিকে পাশ্চাত্যের দেশ আছে, ইউরোপ, আমেরিকা, আমাদের এশিয়ার অন্য দেশ আছে। একই রকম তো অবস্থান নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অবস্থান। সুতরাং ওয়ান লাইনার ওই একটা দিকে সমস্ত কিছুকে কিন্তু নিয়ে যাওয়া যাবে না। প্রত্যেকটা দেশের সমাজ আলাদা, প্রত্যেকটা দেশের প্রায়োরিটি আলাদা, সেই অনুযায়ী অবস্থান পাল্টে পাল্টে যাচ্ছে। বোঝা গেল কি ব্যাপারটা? বলো। স্যার একটা প্রশ্ন করছি, এই বলো। ধরনের এডিটোরিয়াল লিখতে গেলে যদি না মানে টপিকটা পড়া থাকে একটু লিখতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে কেন? যদি সেমিনার করে দিই। না, পড়া না থাকলে অসুবিধা হবে কেন? তুমি ভারতীয় সমাজে নারীর অবস্থান, এটার জন্য তোমাকে এক্সট্রা কি পড়তে হবে আমাকে একটু বলো।
যে এই জিনিসগুলো পড়া না থাকলে আমি লিখতে পারবো না? এক্সট্রা কি পড়তে হবে? হ্যাঁ, ভাষা গঠনের জন্য পড়া দরকার, কিন্তু ভাবনা চিন্তার জন্য অতিরিক্ত কি পড়লে এই ভাবনা চিন্তা তুমি প্রকাশ করতে পারবে? বলো, কি পড়তে না হবে? না মানে আপনার মতো সুগঠিত ভাবে তো লিখতে পারবো না মানে। না, 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 একদমই এটা ভেবো না। এটা আমার লেখা, তার মানে এটা নয় যে এটাই একমাত্র ঠিক উত্তর। তুমি তোমার মতো করে লিখবে, সেটা যথেষ্ট ভালো লেখা হবে। এটা একটা মডেল মাত্র। আমি কখনোই কোনোদিনই বলছি না এটাই একমাত্র উত্তর। অনেকে তোমরা ভালো লেখো, খাতাপত্র যখন দেখি সত্যি ভালো লেখা হয়। প্রত্যেকে প্রত্যেকের মতো। দেখো, একটা স্যার একটা লেখাকে, প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার সম্পাদকীয় প্রতিবেদনে নিজস্ব সংবাদদাতা কি লিখতে হবে? তুমি কি এর আগে ক্লাসগুলো করেছো? বাংলা ক্লাস? হ্যাঁ স্যার। হ্যাঁ, করেছো? রেকর্ডিং গুলো দেখেছো? হ্যাঁ স্যার। তা সেখানে এটা তো আলোচনা করে দিয়েছি, আগের ক্লাসেও আলোচনা করে দিয়েছি কোথায় লিখতে হয় লিখতে হয় না। এক কথায় বলছি না লিখতে হবে না, কিন্তু দেখো, আমরা এই জায়গা থেকে আবার একটু বেরিয়ে আসি। ফরম্যাট নিয়ে আমরা অনেক কথা বলেছি। যারা পরে জয়েন করেছো একটু প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও। যদি প্রিভিয়াস ক্লাস ভালো করে দেখো তাহলে এর উত্তর কিন্তু তুমি পেয়ে যেতে। খুব ভালো করে কিন্তু দেখোনি, একবার দেখে নিও। আমরা কন্টেন্টে আসি, যেটা বলছিলে। সারা বছর ধরে তোমার যদি খবরের কাগজ, ম্যাগাজিন, গল্পের বই এই সমস্ত পড়ার অভ্যেস থাকে, চারপাশের ঘটনাক্রম সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হবে, অবশ্যই লিখতে পারবে। হ্যাঁ, এইবার যদি বলো প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়েছে, তারপর আমি দেখলাম আমি কোয়ালিফাই করেছি, এইবার আমি ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি নিয়ে শুরু করলাম, সরি টু সে, তাহলে একটু অসুবিধা হবে, ডেফিনেটলি হবে। তবুও ভাবনা চিন্তার জগৎটাকে তৈরি করো না, এতটা তো পড়াশোনা করে এসছো, অসুবিধা হয়নি তো? এক্ষেত্রেও ভাবতে পারবে। আসল দরকার হচ্ছে ভাবতে পারা। তুমি যত ভালো ভাবতে পারবে, তত ভালো সম্পাদকীয় প্রতিবেদন তুমি লিখতে পারবে। বলো, কি বলছিলে বলো, তোমাকে মাঝপথে থামিয়ে দিয়েছি আমি, বলো। আমি বলতে চাইছি স্যার এইটাকেই আমি যদি ওই সেমিনার বলে লিখি আর কি, আলোচনা সভা, হুম, হুম। যে এই তাহলে, বিষয়ে হুম, মানে এখানে উল্লেখ করা নেই কিন্তু আমি নিজে থেকে ওটাকে সেমিনার বানিয়ে দিলাম। না, নম্বর পাবে না তো, কি করে হবে? তোমাকে যেটা প্রশ্ন দেওয়া হচ্ছে, তুমি সেই প্রশ্নের দিকে না গিয়ে নিজে প্রশ্ন নিজে বানিয়ে উত্তর লেখা যায়? আমাকে যা প্রশ্ন দিচ্ছে সেটাই লিখতে হবে। আমি সেই কারণে আবার হয়তো আউট অফ দ্য ট্র্যাক কথা হবে, তাও বলছি, এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে ডেসক্রিপটিভের ব্যাপারটাকে পুরোপুরি তুলে রেখে দিও না। একটু চর্চা করে যাও, লিখতে হবে না, কিন্তু পড়ো, প্রয়োজনের বাইরে পড়ো। ওই ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির জন্য যে সমস্ত বইপত্র আছে সেগুলো পড়ছি না, না ওটা পড়ে কোনো লাভ হয় না। পড়তে হবে খবরের কাগজ, ম্যাগাজিন, গল্পের বই, খুব বেশি পরিমাণ না। সারা সপ্তাহে টুকটাক করে খবরের কাগজ রোজই পড়া যায়, আর ম্যাগাজিন, গল্পের বই চলুক না পড়া, কি অসুবিধা আছে? এর বেনিফিট তখন তুমি বুঝতে পারবে যখন তোমাকে লিখতে হবে। না হলে আচমকা এই যে লেখা শুরু করে, সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রবলেম ফেস করব। ঠিক আছে, বুঝতে পারলে? বলো, হ্যাঁ স্যার বুঝেছি। আর কারো কোনো কোয়ারিজ স্যার থাকলে বলো, একটু তারপরে একটু আমি ইন্টারাপ্ট চলে যাবো। করছি, আপনি একটু আগেই বললেন হুম, যে আমি কি লেভেলে ভাবতে পারি সেটাই। তো হুম, ব্যাপারটা হচ্ছে হুম, আমার ভাবনাটা, মানে আপনি একটু আগে বললেন না যে পিএসসি কি চাইছে, এবার হুম, আমি তো হুম, আমার ভাবনা অনুযায়ী আমি যেটা নামাতে পারবো নামিয়ে দিব। হুম। কিন্তু যদি সেটা আবার পিএসসি, মানে এই জায়গাটাতে তো কনফিউশন না আমি, মানে না, 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 স্যাঙ্গুইন পিএসসি তুমি বলছো পিএসসির চাহিদার সাথে তোমার ভাবনা মিললো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, স্যাঙ্গুইন হবো কিভাবে? না, আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি। ডেসক্রিপটিভের যে খাতা দেখার ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেখানে কিন্তু এটাই বলা থাকে, একটা টপিক দেওয়ার পরে তার লজিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে কিনা সেইটা দেখবেন পরীক্ষক। তুমি যেটা লিখেছো তার সাথে পরীক্ষকের যে মতামত, সেটা হয়তো মিলছে না, তার জন্য তোমার নাম্বার কাটা যাবে না। তুমি তোমার বক্তব্যটাকে যুক্তিগ্রাহ্যভাবে উপস্থাপন করতে পেরেছো কিনা সেটা গুরুত্বপূর্ণ। আর একজন তার বক্তব্যকে যুক্তিগ্রাহ্যভাবে উপস্থাপন করতে পেরেছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। পিএসসি এটাই চাইছে, তোমার বক্তব্যকে তুমি সহজ ভাষায়, যেটা একটু আগে বললাম, সহজ ভাষায় সার্বিকভাবে উপস্থাপন করতে পারছো কিনা। উপস্থাপন তো ম্যান টু ম্যান পাল্টাবেই। আমার উপস্থাপন, তোমার উপস্থাপন, আরেকজনের উপস্থাপন আলাদা হবে, তাতে কিচ্ছু যায় আসে না। এর মধ্যে হয়তো আমি সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল করলাম, বানান ভুল করলাম, তার জন্য তো নম্বর কাটার স্কোপ পিএসসি দিয়েই রাখছে, তার জন্য তো এক্সামিনার নম্বর কাটবেনি। বিষয়বস্তু আমার পছন্দ হয়নি, আমি খাতা দেখছি, সেই কারণে
আমি তোমাকে নম্বর দেব না, এটা একেবারে ভুল ধারণা। এটা অনেকেরই ভুল ধারণা আছে, ডেসক্রিপটিভ পেপারে যিনি খাতা দেখেন তিনি তার নিজের ইচ্ছে মতো নম্বর দেন, একেবারেই না। তাকে পুরোপুরিভাবে ইনস্ট্রাকশন ফলো করতে হয়। তোমাদের বাড়িতে পরিচিত যদি কেউ থাকেন, যারা চাকরির পরীক্ষা বলে বলছি না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কলেজ লেভেলের খাতা দেখেন, তাদের সাথে কথা বলে দেখো, তাদের কিন্তু একটা করে ইনস্ট্রাকশন শিট দেওয়া থাকে। অ্যান্সার শিট নয়, ইনস্ট্রাকশন শিট, কি করে খাতা দেখতে হবে, কোন দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, প্রত্যেককে দেওয়া থাকে। একইভাবে তুমি যখন পিএসসির ক্ষেত্রে যাচ্ছ, পিএসসিও কিন্তু একটা ইনস্ট্রাকশন শিট দেয়, সেটা মেনটেন করেই খাতা দেখতে হয় প্রত্যেককে। তিনি কোচবিহারেই থাকুন আর কাকদ্বীপেই থাকুন, সেখানে কোনো কিছু ভ্যারি করে না। ভ্যারি করবে হচ্ছে ওই প্রেজেন্টেশন, বানান ভুল, বাক্য গঠন ইত্যাদি ইত্যাদি, একই কথা বারবার বলা, অপ্রাসঙ্গিক কথা নিয়ে আসা, এগুলো। বলো, আর কিছু জানার থাকলে বলো, তারপরে কোশ্চেনে যাব। স্যার দুটো তো টপিক থাকবে, একটা যদি স্যার সম্পাদকীয় দেয় আর একটা তো সাধারণ প্রতিবেদন থাকবে স্যার। থাকবেই বলে কোনো কথা নেই, দুটো থাকবেই এমনও কোনো কথা নেই। সিলেবাসটা দেখো তো, সিলেবাসে কোথাও বলেছে যে দুটোর মধ্যে একটা লিখতে দেওয়া হবে? আমরা এতদিন ধরে দেখেছি দুটো দিচ্ছে, তার মধ্যে একটা লিখতে হচ্ছে। এই বছর যদি পিএসসি ঠিক করে আমরা অপশন দেব না, একটাই দেব, দেবে কি করব আমরা? যেমন আমি বলছি, লাস্ট বার যে ডব্লিউবিসিএস পরীক্ষাটা হয়েছিল, প্রত্যেক বছর ডব্লিউবিসিএস পরীক্ষাতে না পত্র রচনা 3টে করে টপিক দিত, দিয়ে বলতো যে কোনো একটা লিখতে। লাস্ট বারে হঠাৎ করে 2টো টপিক দিয়ে বলছে যে কোনো একটা লিখতে, 3টে দিচ্ছে না, দেয়নি। তাহলে সেই নিয়ে কি কিছু বলার আছে যে কেন দেওয়া হলো না? কিছু বলার নেই, দেয়নি। হতে পারে পরের বছর হয়তো একটা দিয়ে বলবে, সেটাই লিখতে হবে। আচ্ছা, যেমন এই কিছুদিন আগে যে মিসলেনিয়াস পরীক্ষা হলো, ছিল প্রতিবেদনে, 2টো দিয়ে যে কোনো একটা লিখতে বলেছে, দুটোই ছিল হচ্ছে সম্পাদকীয়, একটাও সাধারণ প্রতিবেদন দেয়নি। ফলে আমরা সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকি। হ্যাঁ, এবারে আর একটা ভুল আমরা করি। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছ না মানে আমি নেই তা নয়, আমি বসে আছি, একটুখানি বসেই কথা বলছি। সেটা হচ্ছে যে, ধরো একটা টপিক, দুটো আছে তো, একটা পেলাম খুব কমন টপিক, আরেকটা পেলাম একটু আনকমন। আমি এটা কাউকে কাউকে বলতে শুনেছি, তাহলে আমি একটু আনকমনটা লিখবো কেন? ওই ওটা তো সবাই লিখবে কমনটা, ওতে নম্বর ভালো উঠবে না। আবার একটা ভুল করবে এতে। তোমাকে যখন দুটো টপিক দিয়ে পাবলিক সার্ভিস কমিশন বলছে তুমি যে কোনো একটা উত্তর লিখতে পারো, তার মানে দুটোর গুরুত্ব সমান, কোনটা কমন আর কোনটা আনকমন সেটা তুমি ঠিক করছো, পাবলিক সার্ভিস কমিশন ঠিক করেনি। সে তোমাকে দুটোই অপশন দিয়েছে, তুমি ওটা লিখলেও যে গুরুত্ব আছে, এটা লিখলেও সেই গুরুত্ব আছে। অতএব এই যে জোর করে আনকমন টপিকটা লেখার চেষ্টা করি নম্বর বেশি পাবো বলে, এটা আরেকটা ভুল করি। আমি যদি কমন টপিক পাই, যেটা খুব সাধারণ টপিক, ধরো আমি লাস্ট যে ক্লার্কশিপ তো নয়, মিসলেনিয়াসের উদাহরণ দিচ্ছি, সেখানে একটা টপিক নিচ্ছি, সেখান থেকে বলছে যে ক্রীড়া সাংবাদিকতা বনাম ক্রীড়া সাহিত্য, এটা একটা লিখতে দিয়েছে। আর একটা ধরো দিয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। অবভিয়াসলি বুঝতেই পারছো পরিবেশ দূষণ ও তার প্রতিকার কমন, তাহলে এটা তো সবাই লিখবে, আমি এটা লিখবো না, আমি বরং আনকমনটা লিখবো। না, একদম লিখবো না, আমার যদি এটা কমন হয় আমি এটাই লিখবো। তাহলে সেখানে এইটা ভাববো না যে বাকিরা কি লিখবে, আমার কাছে এটা পরিষ্কার তৈরি আছে, আমি এটাকে লিখবো। দুটোর মূল্য সমান থাকবে। আচ্ছা, যদি এমন হয় যে একটা ঘটনা ভিত্তিক দেওয়া হচ্ছে আর একটা দেওয়া হচ্ছে সম্পাদকীয়, সেক্ষেত্রে সেক্ষেত্রেও একই বিষয়, তুমি যেটাতে কমফোর্ট ফিল করছো, তোমার মনে হচ্ছে যে আমি এইটা লিখলে আমার পক্ষে অনেক বেশি কমফোর্টেবল, তুমি সেটাকে লেখো চয়েস করার ক্ষেত্রে। আর যদি একটাই দিয়ে বলে ওটাই লিখতে হবে, তাহলে তো গল্প ওখানে হয়েই গেল পুরোপুরি। বলো, আর কিছু থাকলে বলো, দিয়ে যাই পরের টপিকে। স্যার স্যার শেষ লাইনে স্যার আপনি বলেছেন, ভারতের মতো গণতান্ত্রিক দেশে নারীদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে প্রশাসনিক ব্যবস্থার অংশ করে তুলতে পারলে আগামী দিনে ভারতীয় নারীদের এক উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে। স্যার শুধুমাত্র স্যার প্রশাসনিক ব্যবস্থার অংশ ছাড়াও যে কর্পোরেট বা এন্টারপ্রেনার হিসেবেও যে আমাদের মহিলাদের অংশগ্রহণ করাটা হ্যাঁ, উচিত।
নিশ্চয়ই সেটাও উচিত। শেষে যোগ করা যেতে আচ্ছা পারে। আচ্ছা, বেশ, যোগ করা যাবে। এইবার ধরো একটা বেসরকারি সংস্থা তারা কিভাবে ব্যবসা করবে, হ্যাঁ, যেটা এন্টারপ্রেনারশিপ বলছো, এই নীতি নির্ধারণগুলো কারা করেন? মানে সরকারি নীতি মেনেই তো শিল্প ব্যবসা প্রতিষ্ঠা করতে হয়, তাই তো, নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণটা কোথা থেকে আসছে? দেখো, রাজনৈতিক নিয়ন্ত্রণ, মানে রাজনৈতিক বলতে রাজনৈতিক দল বলছি না, মানে সিস্টেমটার নিয়ন্ত্রণ, তাই না? আমাদের বেসরকারি প্রতিটা ক্ষেত্র কিন্তু আসলে ওই সরকারি নিয়ন্ত্রণেই চলছে। সেই কারণেই আমরা বলছি রাজনৈতিক শিক্ষা এবং প্রশাসনিক ব্যবস্থা। এটা হলে কি হবে? ওই যে তুমি বললে যে এন্টারপ্রেনারশিপ বা ইত্যাদি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ, হ্যাঁ করবে তো। তাহলে সেই জায়গাটা প্রশস্ত করতে গেলে তো তোমাকে প্রশাসনিক জায়গা থেকে রুলস রেগুলেশনস এগুলোকে প্রয়োগ করতে হবে। সেই কারণেই আমরা এই জায়গাটা বলেছি। আর তুমি যেটা বললে একদম ঠিক, সেটা যদি আমাদের একটু বেশি সময় দিত না, এই 1 ঘন্টা না দিয়ে অন্তত 1.5 ঘন্টাও যদি দিত, তাহলেও অনেকটা লেখার সুযোগ ছিল। 1 ঘন্টায় এত কিছু বলা যাবে না, কি হ্যাঁ করে স্যার। বলবো 1 ঘন্টায়? তাহলে আমাদের তো সময়ের সীমাবদ্ধতাটা স্বীকার করতে হবে, ওটাকে আমরা বাড়াতে পারবো না। তাহলে ওর মধ্যে যেটুকু বলতে পারি সেইটুকুই বলবো। ঠিক আছে, চলো নেক্সট টপিকে চলে যাই। সারাংশ দেখো কি বলছে মূল প্যাসেজ। ইতিহাস কি বলিতেছে? ইতিহাস বলিতেছে, আমি ভুলি না, যেখানে যোদ্ধা একদিকে মৃত্যুর করাল গ্রাস আর একদিকে শান্তির কণ্টক শূন্য এটাকে কোমল একটু শয্যা। বড় করা যাবে, মানে স্ক্রিনটা তাহলে একটু দেখতে মানে অনেকটা। আচ্ছা, আমি দেখছি, দাঁড়াও। আমি তো টেকনিক্যালি খুব একটা সাউন্ড নই, দেখা যাচ্ছে না, না এটা ঠিক মতো? গায়ে গায়ে লাগছে তো, বোঝা যাচ্ছে না পুরোপুরি সম্পূর্ণভাবে। একটু যদি মানে একটু দেখছি বাড়ানো দেখছি, আমি অপশন খুঁজছি, কিন্তু আমি এখন অপশন খুঁজতে গেলে না, দেখা গেল পুরো স্ক্রিনটাই ব্ল্যাক হয়ে গেল, তখন আবার আরেক সমস্যা তৈরি হবে। আচ্ছা, আমি একটু পড়ি, তার মধ্যে যদি কেউ এসে যায় আমি বলে দিচ্ছি, মানে টেকনিক্যাল দিকটা যে দেখে। ঠিক আছে, আমি বলছি, একটুখানি দেখার চেষ্টা করো। তোমরা কি জুম ইন করতে পারবে না এটাকে? হ্যাঁ, চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। হচ্ছে না, না? ঠিক আছে, আমি একটু বলছি, শোনো, তারপরে এলে আমি বলে দিচ্ছি করে দিতে এটাকে। ইতিহাস কি বলিতেছে? ইতিহাস বলিতেছে, আমি ভুলি না, যেখানে যোদ্ধা একদিকে মৃত্যুর করাল গ্রাস আর একদিকে শান্তির কণ্টক শূন্য কোমল শয্যা, এই দুইয়ের মধ্যস্থলে দণ্ডায়মান হইয়া ইতস্তত ভাবিতেছে ইতিহাসের মধুরবাসী, তখন তাহার কর্ণকুহরে অতি মধুর স্বরে এই বলিয়া তাহাকে উন্মাদিত করিতেছে যে, আমি ভুলি না, যেখানে স্বদেশ বৎসল মহাপুরুষ একদিকে আপনার সুখ আর একদিকে স্বজাতির সমৃদ্ধি কি স্বাধীনতা, এই দুইয়ের মধ্যস্থলে রহিয়া হতবুদ্ধি হইয়া পড়িতেছে, ইতিহাসের মধুর বংশী তাহাকে তখনও এই কথা বলিয়াই উন্মাদিত করিতেছে যে, আমি ভুলি না। যাহারা সাক্ষাৎ সম্বন্ধে মনুষ্যের সেবক, তাহারা ইতিহাসের এই কথা শুনিয়াই আশ্বস্ত আছেন, আমি ভুলি না। যাহারা কাব্য সাহিত্য শিল্প সঙ্গীত অথবা অন্যান্য উপায়যোগে অসাক্ষাৎ সম্বন্ধে মনুষ্যের সেবা করিতেছে, তাহারাও অবসাদের অসংখ্য কারণ সয়েও ইতিহাসের এই কথা শুনিয়াই সতত উদ্যম ও উৎসাহে পরিপূর্ণ রহেন, আমি ভুলি না, আমি ভুলি না। এই পুরো লেখাতে মূল জায়গাগুলো কোনটা? প্রথম কথা হচ্ছে সাধু ভাষায় আছে, আমরা সাধু ভাষা ব্যবহার করব না, আমরা জানি আমরা চলিত ভাষাতেই লিখব। মূল কথা হচ্ছে যোদ্ধা, আচ্ছা, মূল কথা হচ্ছে স্বদেশ বৎসল মহাপুরুষ, মূল কথা হচ্ছে মনুষ্যের সেবক, আর কিছু আছে, হ্যাঁ, এই যে কাব্য সঙ্গীত শিল্প ইত্যাদি চর্চাকারী। এই যে 4টে শ্রেণীর মানুষের কথা বলা হলো, এই 4 শ্রেণীর মানুষ তাদের কাজ কেন করেন? যেমন প্রথমে বলা হচ্ছে যোদ্ধার কথা, একদিকে কি যুদ্ধক্ষেত্রের হাতছানি, যেখানে মৃত্যুর সম্ভাবনা। উল্টো দিকে কি রয়েছে? শান্তির কণ্টক শূন্য কোমল শয্যা, হয় যুদ্ধের ঝুঁকি অথবা শান্তিপূর্ণ নিরুপদ্রব জীবন। ভাবছে কোন দিকে যাব? বলছে, ইতিহাস বলছে
আমি ভুলি না, এই যে তার মানে কি, তুমি যদি জীবনে শান্তিপূর্ণ, নিরুপদ্রব, নিশ্চল জীবনযাপন করো, ইতিহাস তোমাকে মনে রাখবে না। ইতিহাস তোমাকে মনে রাখবে তখনই যদি তুমি যুদ্ধে গুরুত্বপূর্ণ একটা অংশ নাও, সেই গুরুত্বপূর্ণ অংশে তুমি পরাজিত হলেও ইতিহাস মনে রাখবে। ইতিহাসে আমরা পরাজিতদের তো কথা পড়ি। দ্বিতীয়ত, স্বদেশ বৎসল মহাপুরুষ, দেশের জন্য যারা ভাবেন সেই মহাপুরুষ কি করতে পারতেন? একদিকে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবতে পারতেন, আরেকদিকে স্বজাতির সমৃদ্ধি অথবা স্বাধীনতা। যদি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবেন, তাহলে স্বাধীনতা, অন্য মানুষের জন্য, স্বজাতির জন্য কষ্ট স্বীকার, এগুলো তো আর আসবে না, তখন এগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তাহলে সে কোন পথ বেছে নিচ্ছেন? তিনি বেছে নিচ্ছেন আপনার সুখ নয়, এইটা। কেন বেছে নিচ্ছেন? এই যে ইতিহাস তাকে মনে রাখে। কি জন্য মনে রাখে? আমরা যারা নিজেদের জন্য কাজ করছি, নিজেদের স্বার্থ দেখছি, কই ইতিহাস তো তাদের মনে রাখে না। সত্যি তো, যারা অন্যের জন্য, দেশের জন্য প্রাণ দিয়েছেন, কাজ করেছেন, ইতিহাস তো তাদেরকে মনে রাখে। আর মনুষ্যের সেবক, যারা মানুষের সেবা করেন, তাদের কথা ইতিহাস মনে রাখে। ইতিহাসে আমরা তাদের কথা পড়ি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে শুরু করে একাধিক মানুষ যারা মানুষের সমাজে শুধু সেবা করে গেছেন। যারা সৃষ্টিশীল, ক্রিয়েটিভ মানুষ, কাব্য, সাহিত্য, শিল্প, সঙ্গীত, এই যে সৃষ্টিশীল যারা, তাদের কথা ইতিহাস মনে রাখে। সাহিত্যিককে মনে রাখে, চিত্রশিল্পীকে মনে রাখেন, আমি ভুলি না। তাহলে এই প্যাসেজের মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হচ্ছে ইতিহাসে কারা স্মরণীয় হয়ে থাকেন, কারা স্মরণীয় হয়ে থাকেন না, এটাই তো। তাহলে এটাকে নিজের ভাষায় লিখবো, বক্তব্য প্যাসেজ থেকে নেব, কিন্তু প্রেজেন্টেশন সম্পূর্ণ আমার নিজের হবে, প্যাসেজের ভাষা আসবে না। টাইটেল কি দিচ্ছি আমরা? ইতিহাসের স্মরণ শক্তি। বিস্মৃতি ইতিহাসের ধর্ম নয়। এর ফলে লড়াকু মানুষ সংগ্রামে উদ্দীপনা লাভ করেন। এর দ্বারাই পরোপকারী মানুষ যেমন কর্মে উৎসাহী হয়ে ওঠেন, তেমনি সৃজনশীল মানুষেরা ইতিহাসের অমরত্বের ভরসায় নতুন সৃষ্টিতে মেতে ওঠেন। ব্যাস, এটাই তো বলা হয়েছে। সব কথাই আমরা বলেছি এখানে। এই যে লড়াকু মানুষ বললাম আমরা পরোপকারী মানুষ বললাম, আমরা সৃজনশীল মানুষ বললাম। দেখো, প্রত্যেকের একটা কথা কি, ইতিহাসের অমরত্ব মানে ওই যে আমি ভুলি না। তাহলে আমরা মূল প্যাসেজের বক্তব্যকেই সংক্ষেপে লিখলাম, ভাষা পরিবর্তন করলাম, কিন্তু বিষয়বস্তুর কোন রকম পরিবর্তন আমরা করলাম না। বুঝতে পারলে? বলো, যদি কোনো কোয়ারিজ থাকে বলতে পারো, বা বুঝতে পেরেছো কিনা সেটাও বলো একটু। স্যার 1/3টা মেনটেন করতে হবে তো স্যার? মোটামুটি চেষ্টা করো মেনটেন করতে 1/3। আর কেউ কিছু কোয়ারিজ? স্যার বলছি, এই সারাংশটার শিরোনাম মানে ইতিহাসের পাতায় অস্তিত্ব, এরকম কিছু রাখা যেতে পারে? হ্যাঁ, অনেক কিছু হতে পারে, কোনো অসুবিধা নেই। চেষ্টা করো সংক্ষিপ্ত রাখতে, খুব বড় কিছু নয়। স্যার একটা ওই কথা জিজ্ঞাসা করছি, 3-4 শব্দের মধ্যে রাখার চেষ্টা করো, তাহলে সেটা ভালো হবে। কারণ খুব দীর্ঘ যদি টাইটেল হয় না, সেই টাইটেলটা খুব একটা ভালো হয় না। হ্যাঁ বলো। একটা না কথা স্যার, জিজ্ঞাসা ভাবাটা এক এক করে হ্যাঁ বলো। স্যার বলছি, আমি একটা ভাবলাম, এটা ঠিক না ভুল একটু বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলবে, অনেক কিছু হতে পারে টাইটেল। বলো, কি বলছিলেন? হ্যাঁ বলছি স্যার, এটা একটু হয়তো কন্টেক্সটের সঙ্গে যাচ্ছে না, মানে আপনি যেভাবে ডিসক্রাইব করলেন, মানে আমি ওই রবীন্দ্রনাথের ওই ওরা কাজ করার সঙ্গে একটা মিল পেলাম আর কি। তো হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে ওরা কাজ করতে যেটা বলেছিল যে যারা অত্যাচারী বা ওরা থাকে না, যারা শ্রমজীবী মানুষ বা যারা ভালো, ওইভাবে কি আমরা মানে মিল পেলাম বলে যে ওইভাবে কি লেখা যেতে পারে যে যারা না, পরোপকারী না। বা মানে দেখো, আমাদের তুমি মিল পেতে পারো, কিন্তু এক্ষেত্রে যে কথাগুলো উল্লেখ করা নেই সেই কথাগুলো তুমি লিখবে না না, না। আমি ওখান থেকে আমি ওরা কাজ করার কন্টেক্সট আনতে চাইছি না, বাট ওখানে যেমন জিনিসটা ছিল যে যারা পরোপকারী বা যারা শ্রমজীবী তারাই টিকে থাকে, বাকিরা নিশ্চিহ্ন হয়ে যায়। তো আচ্ছা, পরোপকারী তাদের কথা এখানে বলা আছে, কিন্তু শ্রমজীবীদের কথা কিন্তু মূল প্যাসেজে কোথাও বলা নেই।
আচ্ছা, মানে প্যাসেজ থেকে ইয়ে করতে হবে, মানে রেফারেন্স তো আমাদের মূল প্যাসেজ না থেকেই নিতে লেখা হবে। না স্যার, ওটা বলছি না, মানে আমি বলছি ভাব সম্প্রসারণ কি মানে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, মানে সরি ভাব ভাব সম্প্রসারণ, সম্প্রসারণ না, না, ভাবার্থ না, ভাবার্থ আর কি, মানে না, আমরা তো ভাবার্থই লিখেছি এখানে, আমরা সারমর্মই লিখেছি এটা, না কিন্তু তুমি লিটেরাল মূল প্যাসেজে ইয়ে করার থেকে যদি কিছু মানে ইন্টারনাল ইয়ে থাকে ওটাই জানতে চাইছিলাম আর কি। না, 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 যেটা বলা আছে ওই কথাগুলোই নেব। ওটা পড়ে Okay. আমি কি বুঝলাম, যেটা আচ্ছা, আচ্ছা। বুঝলাম তার রেফারেন্সটা আনবো না, ওখানে যেটা বলা আছে তোমরা পরে পিডিএফটা পেয়ে যাবে, একটু কম্পেয়ার করে দেখো মূল Okay. প্যাসেজের সাথে এই লেখাটাকে, দেখবে আমরা কিন্তু নতুন কোনো কথা এখানে বলিনি, আমরা মূল প্যাসেজে যা বলা আছে ঠিক সেটাই বলেছি, শুধু ভাষাটাকে পরিবর্তন করেছি, একটা কথাও আমাদের নিজেদের কথা না, ওখানে যা বলা আছে সেটাই বলা আছে এখানে, ঠিক আছে? ঠিক আছে স্যার। বেশ, আর কেউ কিছু? প্রথম বাক্যটা একটু স্যার যেন মানে মানে সুইটেবল যেন মনে হচ্ছে না, প্রথম বাক্য। বলো কোনটা? তাই যে বিস্তৃতি ইতিহাসে ধর্ম নয়, এটা স্যার মানে এটা যদি বলেন। বিস্তৃতি বলা হয়নি, কথা আছে বিস্তৃতি। বিস্তৃতি হ্যাঁ, আলাদা, বিস্তৃতি আলাদা। বিস্তৃতি মানে কি? মানে যেটা ইতিহাস ভুলে যায়, সবকিছু ভুলে যাওয়া যে বিষয়টা। ভুলে যাওয়া। তাহলে আমাদের প্যাসেজে কি বলা আছে? ওই যে ইতিহাস বলছে না আমি ভুলি না, তাহলে কেন এটা প্রাসঙ্গিক নয় বলে মনে হচ্ছে তোমার? এটা তো মূল প্যাসেজেই কথাটা বলা আছে, আমরা শুধু ভাষাটাকে চেঞ্জ করলাম, বক্তব্য তো চেঞ্জ করিনি কিছু, তাই না? স্যার ওটাই বুঝতে পারছি। বেশ, তাহলে এবার চলে আসি বঙ্গানুবাদে। স্যার একটা বলো বলো। বলছি যে এই যে প্যারাগ্রাফটা আছে যেটা সারাংশ করলেন, হুম, হুম। বলছি এটার মূল বক্তব্য এটাই যে ইতিহাসে যারা সংগ্রামী, যারা পরোপকারী এবং সৃজনশীল কাজে যুক্ত তাদেরকেই একমাত্র ইতিহাস মনে রাখে, এরকম ভাবটা কি একদম, আছে এটাই? হ্যাঁ এটাই তো, তাই তো বলা হয়েছে। এবার তার বাইরে গিয়ে তোমার মনে হতে পারে যে শুধু তাই কেন, এই যেটা একটু আগে বললে যে যারা পরিশ্রমী, যারা শ্রমজীবী তাদেরকেও ইতিহাস মনে রাখে, হ্যাঁ তুমি ভুল বলছো না, ঠিকই বলছো, কিন্তু আমাদের এই প্যাসেজে তো সেই প্রসঙ্গটা দেওয়া নেই, যেহেতু এখানে দেওয়া নেই আমরাও লিখবো না, আমরা এখানে সেইটুকুই লিখবো যেটুকু এখানে দেওয়া আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো লাস্ট ওয়ান, বঙ্গানুবাদ কি বলছে দেখো। আচ্ছা, এই ইংরেজিটা না একটু গোলমেলে ইংরেজি আছে, ইংরেজিটা ঠিকঠাক নেই, তবে এটা যেহেতু পরীক্ষায় এসছিল, যা ছিল আমি সেটাকেই ডিটো কপি পেস্ট করেছি, সুতরাং ভুল থাকলে ভুলটাই থাকবে। দ্য ইনভেনশন অফ রাইটিং ওয়াজ অফ এ ভেরি গ্রেট ইম্পর্টেন্স, এই জায়গাটাই গোলমাল হয়ে গেল, অফ এ ভেরি গ্রেট ইম্পর্টেন্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান সোসাইটিস, ইট পুট এগ্রিমেন্টস, লজ অ্যান্ড কমেন্ডমেন্টস অন রেকর্ড, it made a continuous historical consciousness possible. The command of the priest or king and his seal could go far beyond his sight and voice and could survive his death. A king or nobleman would have his seal very এটা কি করতে গিয়ে দেখো উনাদের মতন ঘুম পাড়ায় দিয়ে দেবে এখানে, রাত্রে আমাদের সমস্যা হবে এখানে। কি হলো বুঝতে পারলাম না, কি বলছো? কেউ মাইক অন করে নিজেদের ব্যক্তিগত কথা বলছো, কি করছো বোঝা যাচ্ছে না, এটা তো ক্লাসে ডিস্টারবেন্স হয়, এইটুকু রেসপন্সিবিলিটি, এইটুকু দায়িত্ব কি আশা করা যায় না? কি বলছিলাম, আচ্ছা, a king or nobleman would have his seal very artistically curved and would impress it on any clay document he wished to authorize. ছোট্ট লেখা, কিছু ইংরেজি মূল বাক্য অনেকগুলোই টুকটাক ভুল আছে, তা আমরা সেটাকে বুঝে নিয়ে অনুবাদ করছি, ভাবানুবাদ। মানব সমাজের বিকাশে লেখালেখি আবিষ্কারের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটি চুক্তি, আইন কানুন এবং আদেশনামাগুলি নথিবদ্ধ করে রাখে, এর ফলে ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা সম্ভব হয়। একটা জিনিস দেখো, মূল লেখাতে একটু দীর্ঘ বাক্য যেগুলো রয়েছে আমরা কখনো কখনো সেটাকে ভেঙে দিয়েছি। আচ্ছা, ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়, পুরোহিত অথবা রাজার আদেশনামা এবং তার শিলমোহর সেই সময়কে অতিক্রম করে তাদের মৃত্যুর পরেও টিকে থাকতে পারে, এই যে এখানে বলছে না যে বিয়ন্ড হিজ সাইট অ্যান্ড ভয়েস অ্যান্ড কুড সার্ভাইভ হিজ ডেথ, এটা কি আমরা বললাম, তার মৃত্যুর পরেও টিকে থাকতে পারে। একজন রাজা অথবা অভিজাত ব্যক্তি তার শিলমোহরগুলি অত্যন্ত শিল্পসম্মতভাবে তৈরি করাতেন এবং মাটির ওপর সেগুলির ছাপ রেখে যেতেন, ব্যাস এইটুকুই, আর কিছু না।
ঠিক আছে, তোমরা পিডিএফটা পেয়ে যাবে, পিডিএফটা নিয়ে একটু কম্পেয়ার করে দেখবে। তবে আবারও বলছি, মুখস্থ করবে না, কেউ কিছু মুখস্থ করতে যেও না, সময়ের অপচয়। তুমি পরীক্ষাতে ভেবেই লিখতে পারবে, এমন কিচ্ছু তোমাকে দেওয়া হবে না পরীক্ষাতে যেটা একেবারে রকেট সায়েন্স, পুরো পুরো স্পেশালিস্ট নলেজ না থাকলে লেখা যায় না, এমন কিছু দেওয়া হবে না। চারপাশে সাধারণ যে জীবনযাপনে আমরা আছি তার মধ্যে থেকেই আসবে। তাহলে একটু চারপাশে কি ঘটছে সেগুলো সম্পর্কে সচেতন থাকা এবং সেই সম্পর্কে একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি করা, এটুকু করতে পারলেই তুমি লিখতে পারবে প্রতিবেদন। আর সারাংশ বঙ্গানুবাদ তো লেখা বরং অনেক সহজ। সারাংশ বঙ্গানুবাদে একটা সুবিধা আছে, তোমাকে উত্তরটা ভাবতে হয় না, উত্তরটা দেওয়াই আছে। প্রতিবেদনের অসুবিধাটা কোথায়? প্রতিবেদনে টপিকটা দেওয়া হচ্ছে, টোটাল বডিটাকে আমার ডেভেলপ করতে হবে। আর সারাংশে উত্তরটা দিয়েই দিয়েছে, দিয়ে বলছে এই যে কথাগুলো বললাম এগুলোকেই তুমি সংক্ষেপে বলো, তোমাকে ভাবতে হবে না, তুমি সংক্ষেপে বলো। বঙ্গানুবাদ তো আরো সহজ, কেন? যেটা ইংরেজি দিলাম ওটাকে বাংলা করে দাও, তোমাকে ভাবতে হবে না। তাহলে একমাত্র ভাবনা চিন্তার জায়গা যদি থাকে সেটা কিন্তু হচ্ছে প্রতিবেদন। সেই ভাবনা চিন্তার জায়গাটাকে আর একটু স্ট্রং করো। বলো, যদি কারো কিছু বলার থাকে, কোয়ারিজ থাকে, বলতে পারো। আর যে কটা দিন আছে একটু চর্চা করো, চারপাশের ঘটনা সম্পর্কে ভাবো, চিন্তার জগৎ তৈরি করো। তোমার একটা মতামত থাকবে, তোমার মতামতের সাথে আরেকজনের মতামত নাই মিলতে পারে, কিন্তু তুমি যে মতামতটা তৈরি করছো সেটার পিছনে একটা যুক্তি আছে, তার পিছনে লজিক রয়েছে। সেই সাপোর্টিং লজিকের ভিত্তিতে চারপাশের জগৎটাকে দেখো। কোনো মুখস্থ বিদ্যা কোনো কিছুর জন্য নয়, বা আমার মনে হচ্ছে বলে হবে না, কেন মনে হচ্ছে সেটাও বলতে হবে। ঠিক আছে, বলো তাহলে স্যার আজকে ক্লাস বাংলা এন্ড করবো। স্যার বলো। বাংলা 3টে টপিক শেষ করার জন্য মোটামুটি স্যার কত টাইম আমাদের রাখা উচিত? 25 মিনিট? 20 থেকে 25 মিনিট, তার চেয়েও কম সময় লিখতে পারলে ভালো, কিন্তু সেটা একটা সুপারম্যান গোছের ব্যাপার হয়ে যাবে, সেটা সম্ভব নয়। যত তাড়াতাড়ি পারবে, যতটা তাড়াতাড়ি। ওদিকে ইংরেজি আছে, ইংরেজিও তাই, ধরো তুমি ঠিক করলে আগে ইংরেজি করবো, করো, কিন্তু সেটাও তাড়াতাড়ি শেষ করতে হবে। কারণ আমাদের টার্গেট হচ্ছে টোটাল 100 নম্বরকে অ্যান্সার করে আসা। তাতে লেখার গুণগত মান এক্সেলেন্ট না হলেও চলবে, লেখার গুণগত মান যদি অ্যাভারেজ, অ্যাবাভ অ্যাভারেজ হয়, গুড, তাহলেই হবে। কিন্তু আমি একটা এক্সেলেন্ট লেখা লিখতে গিয়ে এত টাইম ব্যয় করলাম, শেষ পর্যন্ত দেখা গেল আমি শেষ করে আসতে পারলাম না, কোনো লাভ নেই। বিশ্বাস করো, আরেকজন যে হয়তো খুব অত ভালো লেখেনি তোমার মতো, কিন্তু পুরোটা কমপ্লিট করে এসছে, সে কিন্তু বেনিফিট পাবে, অবশ্যই বেনিফিট পাবে। ঠিক আছে, এবার কেউ হয়তো তাড়াতাড়ি লিখতে পারো, সে একটু বেশি সময় পাবে। কেউ তাড়াতাড়ি ভাবতে পারো, প্রতিবেদনটা খুব তাড়াতাড়ি ভেবে নিয়েছো, তাহলে সে বেশি সময় পাবে। আমার হয়তো ভাবতে একটু সময় বেশি গেল, তাহলে তো আমার ওদিকে সময় টান পড়বে। এই পরীক্ষার আসল খেলা হচ্ছে সময়, সময়ের সাথে কিভাবে তুমি দৌড়চ্ছ, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও, আর কিছু ভাবতে হবে না। বাকি লেখা অ্যাভারেজ, অ্যাবাভ অ্যাভারেজ, ভালো ভালো লেখা হলেই হবে, এক্সেলেন্ট লেখা দরকার নেই এখানে। ওকে, তাহলে এখানে এন্ড করি আজকে। স্যার বলো। স্যার প্রতিবেদনটার 1 মিনিট দেখাবেন? তোমরা কোনটা সবগুলো প্রতিবেদন? পেয়ে যাবে, তোমরা এই পিডিএফটা পুরোটাই পেয়ে যাবে, ঠিক আছে? সুতরাং চিন্তা নেই, স্যার তোমাদেরই সেটগুলো থেকে জিনিস। কমন আসবে না? হ্যাঁ, কি আসবে বলো? স্যার এই সেটগুলো থেকে কমন আসবে না যে সেটগুলো করাচ্ছেন? তা কি করে বলি বলো, আমি তো কমনের জন্য করাচ্ছি না, মোটামুটি এই ধরনের আসে। আমি তো প্রশ্নপত্র করিনি, বা যিনি প্রশ্নপত্র করেন তার সাথেও আমার পরিচয় নেই। ধরা যেতে পারে এই টাইপের, এটাই আসবে, তুমি এটা মুখস্থ করে চলে যাবে, এইরকম গ্যারান্টি আমি দিতে পারছি না। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যদি দেখো তাহলে দেখবে মুখস্থ করে গেলেই তো বিপদ, তারপর যেটা মুখস্থ করে যাবো সেটা এলো না, তখন মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সমস্যায় পড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে, প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো যদি একটু দেখো তাহলে দেখবে মোটামুটি এই ধরনেরই আসে, তাই না? সামাজিক ইস্যু, সোশ্যাল ইস্যু, নিজের মাথাটাকে মানে খাটাতে হবে, আর কিছুই না, যেটুকু বুঝতে পেরেছি। এই তো মানে মগজাস্ত্র প্রয়োগ করতে হবে, ফেলুদা বলেছিল না, মগজাস্ত্র, এটাই তো সবচেয়ে সহজ। আচ্ছা, তার চেয়ে কি এটা বেটার হতো? ভাবো তো, তোমাকে মুখস্থ করে যেতে হবে, তাহলে বরং চিন্তা বেশি ছিল, কে কত বেশি মুখস্থ করতে পারছে। এখানে তো একটা ওপেন গেম হচ্ছে, চলো যা হবে পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে কে কত বেশি ভাবতে পারছি সুন্দর করে। সুতরাং এর মধ্যে আসবে কি আসবে না আমি বলতে পারছি না, তবে এই ধরনেরই আসে, সেগুলোই তোমাদের করানো হচ্ছে, সেটা ভেবে যাও। ওকে, তাহলে এখানে end করছি।
বলো। অ্যাক্সিডেন্ট বেসড করে একটা সামনে একদিন করালে একটু ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দুর্ঘটনা, কোন একটা ট্রেন দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড এরকম কিছু একটা তো। রিসেন্টলি খুব হচ্ছে তো, তাই জন্য যে কোনো এক ধরনের একটা হ্যাঁ করালে হ্যাঁ তাহলে। ঠিক আছে ঠিক আছে, এদিকে একটা ট্রেন দুর্ঘটনা করিয়ে দেবো, ঠিক আছে ওকে। ক্লার্কশিপে তাহলে আজকে এখানে এন্ড করছি। হ্যাঁ বলো, ক্লার্কশিপে। হ্যাঁ, টপিক গুলো প্রতিবেদনে ধরুন চলে এসছে, সেগুলো কি আবার স্যার রিপিটেশন করার সম্ভাবনা থাকে পিএসসির? বলা মুশকিল, একটু ভাষা চেঞ্জ করে দিয়ে দিল। একবার বোধহয় এসছিল, দাঁড়াও, দুটো পিএসসি সব পরীক্ষাতে করতে পারে এরকম, বিসিএস এও রিপিট হয়েছিল এরকম, একটু স্যার, ভাষা চেঞ্জ করে এসছে। পিএসসি সব করতে পারে। এর বছর আগুন টাগুন গুলো চলে এসছে, তো এই বছর সে প্রচুর আগুন হয়েছে, তাই আবার কি আগুন আসতে পারে, মানে এটাই ভয় লাগছে। এবার তুমি বলছো এই বছরটা আগুনের জল ঢালার বছর, কিন্তু হতে পারে। যেমন আধুনিক জীবনে বিজ্ঞাপন আর বর্তমান সময়ে বিজ্ঞাপন বা এই টাইপের কি একটা দুবার এসছিল, কিন্তু একটু ভাষা চেঞ্জ করে দিয়েছিল। আমরা ওইভাবে ভাববো না, ওই জন্য বলছি যে এটা আসতে পারে, আসতে পারে নয়, এই ধরনের আসতে পারে। তোমরা যখন অঙ্ক শেখো তখন কি এইভাবে শেখো যে এই অঙ্কটাই আসতে পারে? না, তুমি নিয়মটা শিখছো, সেই নিয়মে পার্সেন্টেজের যে অঙ্ক আসবে সলভ করে চলে আসবে। এখানেও ঠিক একই বিষয়, তুমি নিয়মটা জেনে যাও, বাকিটা এমনিই পারবে, অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এখানে এন্ড স্যার করছি আজকে। বলো বলো চট করে স্যার বলো, স্যার শুনতে বলছি পাচ্ছি। আর তো দুটো ক্লাস মানে হ্যাঁ হ্যালো স্যার। থাকবে, এগারো একজন হ্যালো করে না বললে, একসাথে মাইক অন করলে কারুর কথা শোনা যাবে না। হ্যালো একজন অফ করো, একজন বলো, যে বলছিলে হ্যালো সে স্যার, বলো, বলছি একজন অফ আপনি করো। কিছু স্যার বলো, বলছি আপনি কিছু প্রেসির কিছু স্পেসিমেন আর উইথ আনসার যদি স্যার পিডিএফ কি প্রোভাইড করতে পারবেন? ঠিক আছে, হ্যাঁ দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি, স্যার দিয়ে গ্রুপে দিচ্ছি কিছু না দিয়ে দেবেন, হ্যাঁ মানে স্যার স্যার দিয়ে ইয়ারের কোশ্চেন ছাড়া। হ্যাঁ স্যার। সব মেশানোই থাকবে, ইয়ারের কোশ্চেনও থাকতে পারে, তার বাইরেও থাকতে পারে, মোটামুটি ভাবে আমি স্যারকে দিয়ে দেবো, স্যার দিয়ে দেবেন, ঠিক ঠিক আছে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আর স্যার বলছি বলো। আর তো স্যার দুটো ক্লাস পাচ্ছি আমরা, 14 তারিখ আর বেশ 21 তারিখ। বেশ, তো তো অসুবিধা কোথায়? টপিক তো কোনো অনেকগুলো সমস্যা করে নেই, দিচ্ছে, 6-7টা। তো আমার দিকে স্যার কিছু হোমওয়ার্ক দিলে তো ভালো হয়, আর তো দুটো ক্লাস আছে। সবই তো হোমওয়ার্ক, যা হোমে করবে তাই হোমওয়ার্ক। আমাদের লেখালেখিটা একটু তো দেখতেন। প্রিভিয়াস ইয়ার সলভ করো না, কি অসুবিধা আছে? তোমার তো লেখার চর্চা নিয়ে কথা। অন্য পরীক্ষার প্রিভিয়াস ইয়ার সলভ করো, মিসলেনিয়াস এর সলভ করো, ডব্লিউবিসিএস এর সলভ করো, সেটাই তোমার চর্চা হবে, সেটাই তোমার প্র্যাকটিস হবে, ঠিক আছে। চেক করাতে পারবেন কাউকে দিয়ে? নিজেই চেক করতে পারবে, তুমি নিজে তো নিয়ম জানো, সেখানেই হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে পিডিএফ পেয়ে যাবে। ক্লাসটা এখানে এন্ড করছি। ওকে ওকে, গুড নাইট, পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।